তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটি বার করে এক অভিনব উপায়। এক অলৌকিক পদ্ধতিতে সে নিজের মুখ বদল করে ফেলে। কিভাবে মেয়েটি তার মায়ের মৃত্যুর বদলা নেবে, সেই নিয়েই আজকে একটা হিস্টোরিক্যাল রিভেঞ্জ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র চেরিকে দেখতে পাই, যার মুখে আমরা কিছু ক্ষতর দাগ দেখতে পাই। এবং এখানে চেরির সাথে আমরা সংকেও দেখতে পাই। এখানে আমরা একটি বাথটাব দেখতে পাই যেখানে চেরিরই সৎ বোন পপি ছিল, এবং সং এখানে কিছু অলৌকিক রিচুয়াল পালন করছিল। চেরি মনে মনে বলে যে আমার মা ওদের জন্য সারা জীবন খাটনি করেছে, সারা জীবন ওদের জন্য উৎসর্গ করে দিয়েছে, এবং আমার মায়ের সাথেই এমনটা করা হলো। এই বদলা যদি আমি না নিতে পারি তাহলে আমি আমার মায়ের মেয়ে হওয়ার যোগ্যই নই। এবার চেরি একটি বাথটাবে বসে পড়ে যেখানে কিনা তার সৎ বোন পপিও ছিল, এবং পপি সেখানে অচৈতন্য অবস্থায় ছিল। এবং বাইরে আমরা সঙ্গে দেখতে পাই যে কিছু রিচুয়াল পালন করছে, এবং সে কিছু অলৌকিক পদ্ধতির মাধ্যমে চেরি এবং পপির মুখ বদল করে দেয়। অর্থাৎ চেরিকে এখন দেখতে হয়ে যায় পপির মতো, এবং পপিকে দেখতে হয়ে যায় চেরির মতো। চেরি বলে যে আজ থেকে আমি পপি। এবার যেহেতু তাদের মুখ বদল হয়ে গেছে, কিন্তু মানুষটাকে চেনানোর জন্য আমরা তাদের আসল পরিচয় অর্থাৎ আসল যে নাম সেটাতেই ডাকবো। অর্থাৎ চেরিকে দেখতে এখন পপির মতো হলেও সে তো চেরি, তাই চেরিকে চেরি বলেই আমি ড্রামাটা এক্সপ্লেন করেছি। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে আসলে পপির সাথে সেই সাম্রাজ্যের মহারাজ হেনরির বিবাহ ঠিক হয়েছিল, এবং সেদিন তাদের বিবাহেরই দিন ছিল। এবং সেখানে হাজির হয় পপির রূপ ধারণকারী চেরি। এবং এখানে আমরা হেনরির অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউনাক সংকেও দেখতে পাই, অর্থাৎ যে সং কিনা চেরি আর পপির এই মুখ বদলে সাহায্য করেছিল। এবার চেরির সাথে যখন হেনরির বৈবাহিক রিচুয়ালগুলি হচ্ছিল, তখনই সেখানে হাজির হয় পপি। অর্থাৎ পপি তো এখন চেরির মতো দেখতে ছিল। পপি এসে সেখানে বলতে থাকে যে মহারাজ, এই বিয়ে বন্ধ করুন, আমিই আসল পপি, আমার সাথেই আপনার বিয়ে ঠিক হয়েছিল। চেরি শয়তানি করে আমার মতো দেখতে হয়ে গেছে, ও একটা ডাইনি। এবার চেরি তো বলে ওঠে যে দিদি, আমি জানি তুমি সবসময় আমাকে হিংসা করেছো। আমি একজন উপপত্নীর মেয়ে বলে তুমি সব সময় আমার সাথে শয়তানি করতে, কিন্তু তুমিই বলো এটা কি করে সম্ভব? আমি কি করে আমার সাথে তোমার মুখ বদল করব? তুমি এখানে কেন আমার নামে এমন কুৎসা রটাচ্ছ? এবার চেরি তো হেনরিকে বলে যে মহারাজ, আমার তো ভীষণই ভয় লাগছে। এবং হেনরি সঙ্গে সঙ্গে বলে ওঠে যে এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। যদিও পপি তো খুবই চেঁচাচ্ছিল যে আমিই আসল মহারানী, আমার সাথেই মহারাজের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই কথায় তো কেউ কান দেয় না, এবং তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এবার ইউনাক সং তখনই ঘোষণা করে যে যেহেতু আজকে হেনরির বিয়ে হলো, তাই হেনরির নববিবাহিতা বধূ অর্থাৎ মহারানী বৃষ্টির জন্য প্রার্থনা করবে, এবং এটা এক প্রকার বৈবাহিক রিচুয়াল ছিল। এবার চেরি তো বৃষ্টির জন্য প্রার্থনা করতে থাকে, কিন্তু বৃষ্টি আসার তো কোনো নামগন্ধই নিচ্ছিল না। এবং তখনই সবাই বলে ওঠে যে তাহলে কি এই নতুন মহারানী আমাদের রাজ্যের জন্য ভালো না, তাই জন্যই বৃষ্টি হচ্ছে না। এবং চেরি তখনই বলে যে মহারাজ, মনে হয় আমাদের পূর্বপুরুষরা আমাদের উদ্দেশ্যে কিছু ইশারা করতে চায়। আমাদের সাম্রাজ্যের আগামী 100 বছরের ভালোর জন্য আমার বংশের কারোর রক্তের বলিদান দিতে হবে। এবার ইউনাক সং তখনই বলে ওঠে যে মহারানীর রক্ত ভীষণই দামি, কারণ মহারানী আপনার সন্তানের জন্ম দিতে চলেছে, সুতরাং তার রক্ত কখনোই দেওয়া যাবে না। কিন্তু সেখানে তো পপিও উপস্থিত ছিল। এবার পপিকে তো হাত মুখ বেঁধে সেখানে রাখা হয়েছিল, এবং চেরি তখনই বলে যে মহারাজ, আমি আমার বোনের রক্তের স্যাক্রিফাইস দিতে রাজি আছি। এবার হেনরি তো সঙ্গে সঙ্গে আদেশ দেয় যে এখনই চেরিকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং তার রক্তের বলিদান দেওয়া হবে। যেহেতু পপি তখন চেরির পরিচয় ছিল তাই জন্য। এবং চেরি মনে মনে ভাবে যে পপি, রক্তের প্রতিশোধ আমি রক্ত দিয়েই নেব। এবার আমরা ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে কিভাবে পপি এবং তার মা রুবি চেরি এবং তার মা অ্যামেলিয়ার ওপর অত্যাচার করত। পপি তো চেয়েছিল চেরির চেহারাটাই নষ্ট করে দিতে, তাকে ছুরি দিয়ে আঘাত করতে, কিন্তু চেরির মা অ্যামেলিয়া সেখানে এসে তাকে বাঁচিয়েছিল। তখনই তার গায়ের ওপর গরম জল ঢেলে দেয়া হয়, এবং এখানে আমরা পপি এবং তার মা রুবিকেও দেখতে পাই।
রুবি বলেছিল যে এই বাড়ির সকলকে আমি দেখিয়ে দেব যে আমাদের প্রধান পত্নী অ্যামেলিয়া, যে কিনা সবসময় নিজেকে একদম সততার মূর্তি হিসেবে দেখায়, সে আসলে কি, সে আসলে একটা নষ্ট মেয়ে। এবং এই বলে তারা কিছু লোককে সেখানে ডাকে এবং সেই লোকেরা এসে অ্যামেলিয়াকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। এবং এই সব কিছু চেরির চোখের সামনেই হয়েছিল। এই কষ্ট সহ্য করতে না পেরে অ্যামেলিয়া সেখানেরই একটি থামে মাথা ঠুকে পড়ে যায়, কিন্তু তার মা তখনও মারা যায়নি। এবং তারপর পপি এবং তার মা অ্যামেলিয়াকে অন্য কোথাও সরিয়ে রেখেছিল। এবার আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে পপিকে তো বেঁধে রাখা হয়েছিল এবং সে চেঁচাতে থাকে যে তুমি আমার মুখটা চুরি করেছো, এর ফল তোমাকে ভোগ করতেই হবে, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। এবং তখনই টেরি বলে যে কর্মফল, তুমি এখন যেটা ভোগ করছো সেটা তোমার কর্মফল। এবং সেই বলে সে চাবুকের বাড়ি পপির ওপর মারতে থাকে। আর মার খেয়ে পপি তো বলে ওঠে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। এবং চেরি বলে যে খুব ব্যথা লাগছে তাই না, যখন আমার মায়ের সাথে ওই কাজগুলো হচ্ছিল তখন আমার এর চেয়েও 100 গুণ বেশি ব্যথা লাগছিল। এবং পপি তখনই বলে ওঠে যে ও তাই, তাহলে আমাকে মেরে ফেললে কিন্তু কোনোদিনই তুমি আর তোমার মায়ের খোঁজ পাবে না। এবার এই কথা শুনে চেরি তো বলতে থাকে যে তুমি কি বললে, আমার মা কোথায় আছে এখনই বলো। কিন্তু ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে যায়। এবার মন্ত্রিসভার যে সকল মন্ত্রীরা ছিল তারা তো সকলেই উল্লাস করতে থাকে যে তার মানে এই রক্তের বলিদান কার্যকারী হয়েছে এবং বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। হেনরি এসে চেরিকে বলে যে পপি, তুমি এই মাত্র সবে রানী হয়েছ, আর তোমার প্রার্থনার ফলেই বৃষ্টি শুরু হলো, সত্যিই তুমি রানী হওয়ার যোগ্য। এবং তখনই চেরি বলে যে মহারাজ, তাহলে আপনি আমার বোনকে জীবন ভিক্ষা দিন, যতই হোক ও তো আমার বোন, ওকে চোখের সামনে মরতে আমি দেখতে পারবো না। হেনরি বলে যে বাহ, তুমি সত্যি কি ভালো, তোমার বোন এসে এখানে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছিল আর তুমি ওকে বাঁচতে বলছো, নিশ্চয়ই। কিন্তু চেরি আসলে পপিকে ছেড়ে দিতে বলেছিল কারণ চেরি জানতো যে পপির মাধ্যমেই সে তার মায়ের খোঁজ পাবে। এবার পপিকে তো কারাগারে বন্দি করা হয় এবং রাতের বেলা চেরি এবং ইউনাক সং সেখানে আসে। চেরি বলে যে পপিকে সুযোগ করে দাও যাতে ও কারাগার থেকে পালাতে পারে, আমি চাই ও তাড়াতাড়ি পালিয়ে যাতে ওয়ং ফ্যামিলিতে ফিরে যায়, তাহলেই আমি আমার মা কোথায় আছে সেটা জানতে পারবো। এবং চেরির কথা মতোই কাজ হয়, কারাগারের দরজা খোলা রাখা হয়েছিল। এবার পপি তো ঘুম থেকে উঠে দেখে যে সে কারাগারে বন্দি এবং সে কারাগারের দরজা খোলা দেখে ছুটতে ছুটতে তার বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে আসলেই তার বাবা থিও তাকে ঠাস করে এক চড় মারে এবং বলতে থাকে যে তোমার এত সাহস, তুমি তোমার বোনের বিয়েতে ব্যাগড়া দিতে গেছিলে। আসলে তারা তো ভাবছিল যে এটা চেরি, এবং যেহেতু তারা চেরিকে সহ্য করতে পারতো না তাই জন্য তারা চেরি ভেবে পপিকে মারছিল। পপি বলতে থাকে যে মা, বাবা, আমি পপি, তোমরা বিশ্বাস করো, ওই শয়তান মেয়েটা আমার সাথে ওর মুখ বদল করে নিয়েছে। থিও অর্থাৎ চেরি ও পপির বাবা বলতে থাকে যে এই আবার কি ধরনের ভুলভাল কথা বলছো। পপি বলতে থাকে যে মা, তুমি কি নিজের মেয়েকেও চিনতে পারছো না। এবং থিও তো তাকে ঠাস ঠাস করে আরো চড় মারতে থাকে। এবং তখনই পপি বলে যে মা, আমার বুকে একটা লাল তিল আছে, তুমি ছাড়া সেটার কথা আর কেউ জানে না, তুমি সেটা দেখেই বুঝে নাও যে আমি তোমার মেয়ে কিনা। এবং তখনই রুবি সেই তিলটা দেখে এবং সে বুঝতে পারে যে এটা তার মানে তারই মেয়ে পপি, চেরি নয়। এবার অপরদিকে আমরা চেরিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে চেরির ঘরে রাতের বেলা হেনরি প্রবেশ করে। হেনরি বলে যে পপি, সত্যি তোমার চোখগুলো ভীষণ সুন্দর। এবং তারা তো ক্লোজ হয়ে পড়ে। কিন্তু তখনই হেনরি লক্ষ্য করে যে পপির বুকের কাছে সেই লাল তিলটা নেই। এবং হেনরি বলে ওঠে যে আমার যতদূর মনে পড়ছে তোমার এখানে একটা লাল তিল ছিল, সেটা কোথায় গেল। চেরি ভাবে এক মুহূর্তের জন্য যে সে হয়তো এবার ধরা পড়েই যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে সে বানিয়ে বানিয়ে বলে আসলে আমার মনে হয়েছিল ওই তিলটা ভালো দেখতে লাগে না, তাই জন্য আমি ডক্টরকে বলে একটা ওষুধ বানিয়ে ওই তিলটা মিটিয়ে ফেলেছি। এবং এই বলে চেরি আর হেনরি তো রোম্যান্স করতে শুরু করে। এবার অপরদিকে আমরা পপি এবং রুবিকে দেখতে পাই। রুবি বলে যে এটা কি করে সম্ভব হলো। পপি বলতে থাকে যে ওই শয়তান চেরি আমার মুখ বদল করে নিয়েছে। মা, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি আমার হয়ে বদলা নাও।
রুবি বলে যে থিও ও সত্যি কথাই বলছে, এটাই আমাদের মেয়ে পপি। ওই শয়তান চেরি ওর মুখ ধারণ করে মহারাজকে বিয়ে করে নিয়েছে। আমাদেরকে কিছু একটা করতে হবে। এবার থিও তো বলতে থাকে যে এটা কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এবার আমরা কি করব। এবং রুবি তখনই বলে যে থিও, ভুলে যেও না, এখনো আমাদের হাতে ওই শয়তানি মেয়েটার মা আছে। ভাগ্য ভালো সেই দিন আমি ওর প্রাণটা বাঁচিয়ে নিয়েছিলাম। থিও বলতে থাকে যে তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে নিজে গিয়ে মহারাজকে সব সত্যিটা খুলে বলবো। এবার আমরা পরদিন আবারও রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই এবং আমরা হেনরি এবং ইউনাক সংকে দেখতে পাই। হেনরি বলে যে সং, সত্যি করে বলো তো তোমার নতুন মহারানীকে কেমন লাগে। এবার সং তো নানা রকম প্রশংসা করতে থাকে যে ওনাকে খুবই ভালো লাগে, সম্ভ্রান্ত ঘরের মেয়ে ইত্যাদি। কিন্তু হেনরি তখনই বলে যে সত্যি করে বলো যে তোমার কেমন লাগে। এবং সং বলে যে মহারাজ, আমি তো সারাদিন আপনার সাথেই থাকি, আমার তো ওনার সাথে তেমন মেলামেশা নেই, তাহলে আমি কি করে বলবো যে কেমন লাগে। হেনরি তখনই বলে যে যেদিন আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল সেই দিনই প্রথম পপির সাথে আমার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হয়েছিল। আমি আসলে জানিও না যে ও আসল জীবনে কেমন মেয়ে। এবার তখনই সেখানে হেনরি সেনাপতি ছুটতে ছুটতে আসে এবং বলে যে মহারাজ, আপনার সাথে মার্কুইস থিও দেখা করতে এসেছে। এবার হেনরি তো তার শ্বশুর অর্থাৎ চেরি ও পপির বাবার সাথে দেখা করতে যায় এবং থিও তখনই বলে ওঠে যে মহারাজ, আপনার যার সাথে বিয়ে হয়েছে সেটা পপি না, সেটা আমার অপর মেয়ে চেরি। এবং এই কথা শুনে হেনরি তো প্রচন্ড রেগে যায়। হেনরি বলে ওঠে যে তুমি কি পাগল, তোমার সাহস হয় কি করে যে তুমি মহারানীকে অপমান করছো। থিও বলে যে মহারাজ, আমি আপনাকে যা বললাম সব সত্যিই বলছি। আমি চাই না ওই শয়তান ডাইনিটা আপনাকে বোকা বানাক, তাই জন্যই আমি আপনাকে সবটা সত্যি বলছি। ও কিছু একটা চালাকি করে পপির সাথে ওর মুখটা বদলে নিয়েছে। কিন্তু হেনরি এই কথা বিশ্বাস করে না। হেনরি বলে যে এটা কি করে সম্ভব, দুটো মানুষ কিভাবে এই চেহারা পুরোপুরি বদলে নিতে পারে, হ্যাঁ। এবং তখনই থিও বলে যে মহারাজ, পপি কিন্তু প্রেগনেন্ট, পপি আপনার সন্তানের মা হতে চলেছে। কিন্তু চেরি বিবাহিত ছিল না, সুতরাং চেরির প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আপনার সাথে যে আছে তাকে এক্ষুনি ডাকুন, তার প্রেগনেন্সি টেস্ট হলেই বোঝা যাবে যে সে আসলে চেরি না পপি। এবার তখনই তো চেরিকে সেখানে ডাকা হয় এবং চেরি এসে মহারাজকে এবং তার বাবাকে দেখতে পায়। চেরির তার বাবাকে দেখেই আবারও পুরনো কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যে তার মায়ের সাথে যখন রুবি সেই অসভ্যতাগুলো করিয়েছিল, তখন তার বাবাও তার মাকে ফেলে দিয়েছিল। তার মা বারবার বলেছিল যে এত বছর আমি তোমার প্রতি লয়াল থেকেছি, তার বদলে এখন এই অত্যাচার আমাকে সহ্য করতে হচ্ছে, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। এবং তখনই কিন্তু তার মা সেই থামে ঠুকে নিজের প্রাণ দেওয়ার চেষ্টা করেছিল। এবার চেরি আসার সঙ্গে সঙ্গেই তো হেনরি বলে যে এক্ষুনি এখানে চিকিৎসককে ডাকা হোক। চিকিৎসক মহারানীর পালস চেক করে বলে দেবে যে সে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। এবার চেরি তো বুঝতে পারে যে কিছু একটা বিপদ আসতে চলেছে, কারণ সত্যিকারে চেরি তো প্রেগনেন্ট ছিল না। এবং চেরি বলে যে মহারাজ, আমি তো একদম ঠিক আছি, তাহলে এরকম পালস চেক করার কি দরকার। এবং হেনরি বলে যে পপি, তুমি আমার সন্তানের মা হতে চলেছ, এইটুকু খেয়াল তো আমাকে রাখতেই হবে। এবং তখনই সেখানে ডক্টর লিনকে ডাকা হয়। এবার সবাই তো উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল যে ডক্টর লিন কি বলবে। এবং তখনই ডক্টর লিন বলে যে মহারাজ, নিঃসন্দেহে মহারানী প্রেগনেন্ট, কিন্তু আমি পালস দেখে যেটা বুঝতে পারছি যে উনি একটু উদ্বিগ্ন রয়েছেন। হয়তো কোনো কারণে উনি হয়তো একটু দুঃখিত রয়েছেন বা এমন কিছু হতে পারে, কিন্তু তার জন্য বাচ্চার কোনো ক্ষতি হবে না। এবার হেনরি তো তখনই বলে ওঠে যে পপি, আমার দোষেই এমনটা হলো। সত্যিই তোমার বাবার কথা শুনে তোমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলা আমার ঠিক হয়নি। এবং তখনই আমরা দেখতে পাই যে ফ্ল্যাশব্যাকে আসলে কি হয়েছিল। চেরি তো প্রেগনেন্ট ছিল না, তাহলে চিকিৎসক কেন তার পালস পরীক্ষা করে তাকে প্রেগনেন্ট বলল। এবার আমরা দেখতে পাই যে চেরি আগেই এই বিষয়ে সং এর সাথে কথা বলে রেখেছিল। চেরি সংকে বলে যে আমি তো প্রেগনেন্ট নই, আমি কিভাবে নিজেকে প্রেগনেন্ট দেখাবো। এবার সং তখন বলে যে আমি মুখ বদল করতে পারি, কিন্তু মানুষকে প্রেগনেন্ট তো আমি করতে পারবো না, কারণ সং তো নিজে একজন ইউনাক ছিল, অর্থাৎ সে একজন নপুংসক ছিল। চেরি বলে যে কিন্তু কিছু একটা করতেই হবে, তোমার সাথে আমার ডিল হয়েছিল যে তুমি আমাকে সাহায্য করবে। এবং সং বলে যে আমার মনে আছে, তুমি চিন্তা করো না, তোমার যতটা ঘৃণা আমার ঘৃণাও তার চেয়ে কম কিছু না। তোমাকে প্রেগনেন্ট এখন করা যাবে না, তার চেয়ে ভালো আমাদের রাজ চিকিৎসককে ঘুষ দিতে হবে যাতে সে মিথ্যা বলে। এবং তাই জন্যই তারা আগে থেকেই রাজ চিকিৎসক ডক্টর লিনকে ঘুষ দিয়ে রেখেছিল।
এবং সেই অনুযায়ী রাজ চিকিৎসক কাজ করেছে। এবার হেনরি তো তখনই রেগে গিয়ে বলে যে, মার্কুইস থিও, আপনার এত সাহস হয় কি করে মহারানীর ওপর এমন একটা দোষ আনার? আপনাকে এখনই জেলে বন্দি করা হবে। কিন্তু তখনই সেখানে হাজির হয় রাজমাতা, এবং রাজমাতার সাথে পপি এবং অপর একটি ডক্টরও ছিল। রাজমাতা বলে যে আমাদের রাজ চিকিৎসক ডক্টর লিনের অনেক বয়স হয়েছে, সুতরাং সে কতটা ঠিক বলেছে সেই নিয়ে আমার সন্দেহ রয়েছে। তাই জন্যই আমি একজন গাইনোকোলজিস্টকে নিয়ে এসেছি। সে ভালো করে বলতে পারবে যে চেরি আদেও প্রেগনেন্ট কিনা। এবার পপি তখনই বলে যে, মহারাজ, আপনি বাইরে থেকে একজন চিকিৎসককে অ্যালাউ করুন, তাহলেই সব সত্যিটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। চেরি বলে ওঠে যে, আমরা দুজন তো বোন, তাহলে তুমি বারবার এমন কেন করছো? এবং পপি তখনই বলে যে, চেরি, তুমি বেশ চালাকি করার চেষ্টা করো না। চেরি হেনরির উদ্দেশ্যে বলে যে, মহারাজ, আমার বাবা এবং আমার বোন মিলে আমাকে প্রতি পদে এমন করে অপমানিত করার চেষ্টা করছে। এখন রাজমাতাও তাদের সাথে রয়েছে। এমন হলে আমি ভবিষ্যতে কি করে থাকবো? এবং পপি তখনই বলে ওঠে যে, মহারাজ, যদি আমার কথা ভুল প্রমাণিত হয়, তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন, আমি নিজে সেই গ্যারান্টি দিচ্ছি। এবং রাজমাতা তখনই বলে যে, হেনরি, আমাদের ভবিষ্যতের বংশধরের উদ্দেশ্যে এবং মহারানীর আসল পরিচয় জানার উদ্দেশ্যে এইটুকু আমাদের করতেই হবে। এবং তারা বাইরে থেকে যে ডক্টর এনেছিল সেই ডক্টর চেরিকে পরীক্ষা করে, এবং সেই ডক্টর চেরিকে পরীক্ষা করে বলে যে মহারানীর পালসটা একটু অন্যরকম লাগছে। পপি তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে, মহারাজ, আমি আপনাকে বলেছিলাম না, ওটা তো আসলে পপি না, পপি হচ্ছি আমি, ওটা চেরি, আমার বোন। কিন্তু তখনই হেনরি ডক্টরকে জিজ্ঞাসা করে যে, আপনি কি বলতে চান, কমপ্লিটলি বলুন। এবং ডক্টর জানায় যে, মহারাজ, আপনার স্ত্রী অর্থাৎ মহারানী টুইন্সের সাথে গর্ভবতী, আপনার টুইন্স হবে। এবার এই কথা শুনে হেনরি তো ভীষণই খুশি হয় এবং বলতে থাকে যে, কি সত্যি? আমি এতটা লাকি? ডক্টর লিনও আবার চেরিকে চেক আপ করে এবং বলে যে, মহারাজ, সত্যি আপনার টুইন্সই হবে। এবং চেরি বলে ওঠে যে, মহারাজ, আমি সত্যি আপনাকে প্রতারিত করছি না। পপি তো ভীষণ রেগে যায় এবং সেই অপর চিকিৎসককে মারতে থাকে যে, তোমাকেও কি চেরি ঘুষ দিয়েছে, তুমিও মিথ্যে কথা বলছো। এবং রাজমাতাও পপিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে, তোমার এত সাহস, তুমি আমাকে ব্যবহার করেছো এরম একটা নিচু কাজ করার জন্য। এবং হেনরি সঙ্গে সঙ্গে ডিক্রি জারি করে যে মার্কুইস থিওকে মার্কুইস পদ থেকে সরিয়ে দেওয়া হলো। পপি তো বলতে থাকে যে, এটা কি করে সম্ভব, এটা হতে পারে না, যে হঠাৎ করে কি করে প্রেগনেন্ট হয়ে গেল, ও নিশ্চয়ই মহারাজের পিছনে কারোর সাথে অ্যাফেয়ার করছে। এবং এই কথা শুনে হেনরি তো আরো রেগে যায় এবং পপিকে কারাগারে বন্দি করে নেয়। পপি চেঁচাতে থাকে যে, মহারাজ, ওই মহিলাটা পপি না, পপি তো আমি পপি। কিন্তু তার কথা এখন পাগলামির সমানই ছিল। এবার পপিকে তো কারাগারে বন্দি করে অত্যাচার করা হচ্ছিল, এবং রাতের বেলা সেখানে চেরি তার সাথে দেখা করতে আসে। পপি বলে ওঠে যে, শয়তানি, তুমি এখানে কেন এসেছো? তুমি ওই চিকিৎসককেও ঘুষ খাইয়েছিলে, তাই না? এবং তখন আমরা জানতে পারি যে 3 বছর আগে ওই চিকিৎসক এই শহরে এসেছিল এবং তার থাকার কোনো জায়গা ছিল না, এবং তখন চেরি তাকে সাহায্য করেছিল এবং চেরি তাকে চিকিৎসালয় খুলতে সাহায্য করেছিল। চেরি বলে যে, আমি ভাবতে পারিনি তোমরা খুঁজে খুঁজে ওনাকেই ধরে আনবে। এখন আমাকে সত্যি করে বলো, আমার মা কোথায় আছে? পপি বলে ওঠে যে, ওই নষ্ট মেয়ে মানুষটা, ওকে আমি জংলি কুকুরদের খাইয়ে দিয়েছি। তুমি কি ভাবছো তোমার মা এখনো বেঁচে আছে? এবার চেরি তো সঙ্গে সঙ্গে তার চাবুক তুলে নেয় এবং পপিকে মারতে থাকে এবং বলতে থাকে যে, আমার মা কোথায় আছে বলো, সত্যি করে বলো, আমার মা কোথায় আছে? কিন্তু পপি তো মুখ খোলে না। অপরদিকে আমরা থিও এবং রুবিকে দেখতে পাই। রুবি তো প্রচন্ড কান্নাকাটি করছিল এবং বলছিল যে, আমার মেয়েকে ওরা বন্দি করে রেখেছে। পপি আমার নিজের মেয়ে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? এখন আমাদের কি করা উচিত? থিও বলে ওঠে যে, আমি তো বারবার ওকে বলেছিলাম যে চেরির পিছনে না লাগতে, তারপরেও এটা করলো। এখন যদি ওর কিছু বিপদ হয়ে যায় আমি কি বা করতে পারি? ওর জন্য আমার পদমর্যাদাও নষ্ট হলো। এবং তখনই রুবি বলে যে, কিন্তু থিও, ওই শয়তানি মেয়েটার মা তো আমাদের কাছে আছে, ওর বদলে আমরা আমাদের মেয়ে পপিকে ফেরত আনবো। এবার অপরদিকে আমরা আবারও চেরি এবং সংকে দেখতে পাই। চেরি সঙ্গকে বলে যে, দেখো, এখন তো আমরা এই প্রেগন্যান্সির ব্যাপারটা চাপা দিতে পেরেছি ঘুষ দিয়ে, কিন্তু একটা সময়ের পর মহারাজের তো সন্দেহ হবে, তখন আমরা কি করব? এর একটা পার্মানেন্ট সলিউশন আমাদের বার করতে হবে। তোমার কি কিছু উপায় জানা আছে?
এবং সং বলে যে হ্যাঁ, এবং সে একটি লাভ পোশন চেরিকে দেয়। সং বলে যে এটা একটা মিয়াও লাভ পোশন, এই পোশনটা তোমায় মহারাজকে খাইয়ে দিতে হবে। এবার সং চেরিকে একটা হাতের ব্রেসলেট মতো দেখায়, যেটা নাড়ালে ঝুমঝুম করে আওয়াজ হবে। সং বলে যে এই বেলটা হচ্ছে এই পোশানের ট্রিগার, এই বেলটা বাজানোর সাথে সাথেই পোষণের কার্যকারিতা হেনরির দেহে শুরু হয়ে যাবে, এবং তখন তুমি হেনরিকে যা বলবে ও সব কথাই শুনবে। সুতরাং তুমি যত তাড়াতাড়ি পারো এই পোষণটা মহারাজকে খাইয়ে দাও। চেরি বলে যে সপ্তাহের প্রথম দিনে মহারাজ আমার ঘরে আসেনি, সুতরাং কালকে আমি মহারাজকে এই পোষণটা খাইয়ে দেব। চেরি সঙ্গে বলে যে কিন্তু তোমাকে আমি বলেছিলাম আমার মায়ের ব্যাপারে খোঁজ লাগাতে, সেই খোঁজ কি তুমি পেয়েছো? এবং সং বলে যে আমি আমার সব রকম চেষ্টাই করছি, কিন্তু তুমি কিন্তু তোমার ডিলটার কথা ভুলে যেও না। অর্থাৎ আমরা বুঝতে পারি যে চেরি এবং সং তারা নিজেরা নিজেদের স্বার্থে একে অপরের সাথে টিম আপ করেছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই হেনরি চেরির ঘরে আসার আগেই চেরি সেই ওয়াইনের মধ্যে লাভ পোশনটা মিশিয়ে দেয়। এবার হেনরিতে এসে চেরিকে বলে যে কি ব্যাপার, তোমাকে রোগা রোগা লাগছে কেন? তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না? তোমার কি ঠিক করে যত্ন নেওয়া হচ্ছে না? এবং চেরি বলে যে হেনরি, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিকই আছি। এই বলে চেরি তো হেনরির দিকে ওয়াইনের গ্লাসটা এগিয়ে দেয়, কিন্তু হেনরি সেটা খেতে গিয়েও থেমে যায় এবং বলে যে পপি, সত্যি করে বলো তো, তোমাকে কিছুদিন ধরে বড্ড রেস্টলেস লাগছে, কিছু কি সমস্যা হয়েছে? এবং চেরি বলে যে না না, আসলে প্রেগনেন্সিতে এমন হয়তো হয়। এবং হেনরি তখনই বলে যে আর কতদিন আমাকে এইভাবে মিথ্যা বলবে, হ্যাঁ? চেরি বুঝতে পারে না যে হেনরি কি তাহলে সত্যিটা জেনে গেল, এবং হেনরি তখনই বলে যে ওকে ভেতরে নিয়ে এসো। এবং আমরা দেখতে পাই দুজন সৈন্য সেখানে পপিকে নিয়ে আসে। হেনরি বলে যে আমি জানি তোমার বোন তোমার সাথে এমন করেছে বলে তুমি এতটা রেস্টলেস হয়ে আছো, কিন্তু তুমি চিন্তা করো না, ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করছি। হেনরি পপির উদ্দেশ্যে বলে যে চেরি, তোমার বোন তোমাকে এতদিন বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তাও তুমি পদে পদে তোমার বোনকে অপমানিত করতে এখানে ছুটে এসেছো, তাই আজকে তোমাকে শাস্তি পেতেই হবে। এবার হেনরির সৈন্যরা সঙ্গে সঙ্গে পপির আঙুল ভেঙে দেওয়ার বা তাকে কষ্ট দেওয়ার কিছু একটা ব্যবস্থা করে। পপি তখনও বলতে থাকে যে মহারাজ, আপনি বিশ্বাস করুন, আমি হচ্ছি আসল পপি, ওটা নকল। কিন্তু তার এই কথায় আর কেউ বিশ্বাস তো করছিল না। অপরদিকে সং ফিস ফিস করে চেরিকে মনে করিয়ে দেয় যে চেরি, এটাই কিন্তু সুযোগ, হেনরিকে তাড়াতাড়ি ড্রিঙ্কটা খাইয়ে দাও। এবং চেরি আবারও এক গ্লাস ওয়াইন নিয়ে সেটা হেনরির দিকে বাড়িয়ে দেয়, কিন্তু এইবারও ড্রিঙ্কটা আর হেনরির খাওয়া হয় না, কারণ ততক্ষণে সেখানে মার্কুইস থিও রুবি চলে এসেছিল, এবং এবার তারা সাথে করে চেরির মা অ্যামেলিয়াকেও নিয়ে এসেছিল। এবার অ্যামেলিয়াকে দেখে সঙ্গে সঙ্গে চেরি বলে ওঠে হে যে মা, এবং হেনরি সেটা শুনতে পায়। হেনরি বলেই যে সং, মহারানী এক্ষুনি ওই মহিলাকে কি বলে ডাকলো? এবার সং তো কথা ঘুরিয়ে দেয় যে মহারাজ, উনি মনে হয় মহিলাকে মিসেস ইয়ং বলে ডাকলেন। এবার রুবিও তো তার মেয়েকে এইরকম অবস্থায় দেখে তার দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু থিও তাকে সরিয়ে দিয়ে বলে যে আমাদের প্ল্যানটা ভুলে যেও না, আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। এবার চেরি তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, তুমি আমাদের বাড়ির প্রথম স্ত্রীকে এখানে কেন এনেছো? এবং থিও তখনই বলে যে মহারাজ, আমি আগের দিন যেটা করেছি সেটা অত্যন্ত ভুল কাজ করেছি। সত্যিই তো, আমার মেয়ে চেরি এখানে এসে আপনাদের বৈবাহিক জীবনে বাধা সৃষ্টি করেছে, সেটা সে ভুল করেছে, এবং তাই জন্যই আমি চেরির মা অ্যামেলিয়াকে জিজ্ঞাসাবাদ করেছি। আমি জানতে পেরেছি যে আসলে চেরি এইসব অ্যামেলিয়ার কথাতেই করেছে। আসলে থিওর প্ল্যান ছিল এই ঘটনার মধ্যে অ্যামেলিয়াকে ফাঁসিয়ে দেওয়া। এবার চেরি, অর্থাৎ আসল চেরি যখন দেখবে যে তার মাকে অত্যাচার করা হচ্ছে বা তার মাকে শাস্তি দেওয়া হচ্ছে, তখনই চেরি তার সত্যিটা বলতে বাধ্য হবে। এবার চেরি তো বলে ওঠে যে বাবা, তুমি যখন বলছো যে আমার বোন এবং অ্যামেলিয়া তাদের আসল দোষটা বুঝতে পেরেছে, তাহলে তাদের ক্ষমা করে দেওয়াই উচিত। এবং চেরি হেনরিকে বলে যে মহারাজ, আপনি ওদের ক্ষমা করে দিন। আসলে চেরি চাইছিল না যাতে কোনোভাবে অ্যামেলিয়ার কোনো ক্ষতি হোক, কিন্তু হেনরি তখনই বলে যে না, এটা হতে পারে না। একজন মহারাজের মুখের কথা কোনো মজা না, যে আজকে আমি যেটা বলবো পরের দিন সেটা বদলে দেব। এবং হেনরি দুজনকেই মৃত্যুদণ্ড দেয়, অর্থাৎ সে পপি এবং অ্যামেলিয়া দুজনকেই মৃত্যুদণ্ড দেয়। এবং সঙ্গে সঙ্গে সেখানে বিষাক্ত ওয়াইন নিয়ে আসা হয় দুজনকে মারার জন্য।
এবার চেরি তো তখনই বলে যে মহারাজ, অ্যামেলিয়া এখন একটা ডেলিরিয়াম স্টেজে আছে, অর্থাৎ সে এখন একটা ঘোরের মধ্যে আছে। এই অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবে না, সে অন্তত আগে জ্ঞানে তো ফিরে আসুক। এবার থিও তো তখনই বলে ওঠে যে তাহলে মহারাজ আপনি বরং অ্যামেলিয়াকে কিছু দণ্ড দিন, আর সৈন্যদেরকে বলুন তাকে দণ্ড দিয়ে তাকে সজ্ঞানে ফিরিয়ে আনতে, তারপর না হয় আপনি তাকে মৃত্যুদণ্ড দেবেন। এবার সঙ্গে সঙ্গে হেনরির সৈন্যরা অ্যামেলিয়ার হাতের আঙুলগুলিও ভেঙে দেয়, এবং সেই দেখে পপি এবং তার মা বাবা তো অত্যন্ত হাসতে থাকে। কিন্তু অপরদিকে চেরির তো কষ্টে বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তাও সে কোনো রিয়াক্ট করতে পারছিল না, কারণ সে তো সবার সামনে বলতে পারবে না যে অ্যামেলিয়া তারই মা। এবার মহারাজ তখনই অ্যামেলিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার দোষটা বুঝতে পেরেছো? এবং অ্যামেলিয়া বলে ওঠে যে হ্যাঁ মহারাজ, আমি বুঝতে পেরেছি। আসলে অ্যামেলিয়া বুঝতেই পারছিল না যে আশেপাশে কি হচ্ছে, এবং তখনই সে পাশে পপিকে দেখতে পায়। অ্যামেলিয়া বলে ওঠে যে আমার মেয়ে, তুমি এখানে কি করছো? এবং পপি তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। অ্যামেলিয়া বলে ওঠে যে এটা আমার মেয়ে হতে পারে না, আমার আসল মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়? এবার হেনরি তো তখনই অ্যামেলিয়া এবং পপি দুজনেরই মৃত্যুদণ্ডের আদেশ দেয়, এবং পপিকে তো সঙ্গে সঙ্গে ধরে বিষাক্ত সেই ওয়াইন পান করানো হয়, এবং আমরা দেখতে পাই যে পপি সেখানেই মারা যায়। এবার পপির আসল মা রুবি তো সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে এবং বলতে থাকে যে আমার মেয়ে তো মারা যাচ্ছে, কিন্তু থিও তাকে আটকে দেয় এবং বলে যে সবার সামনে একদম বলো না যে ওটা তোমারই মেয়ে, ও মরে যাক, ও গেলে যাবে, অন্তত আমি তো আমার পদমর্যাদা ফিরে পাবো। এবার পপি মারা যাচ্ছে সেই দৃশ্য দেখে অ্যামেলিয়াও তো ব্যাকুল হয়ে পড়ে, কারণ অ্যামেলিয়ার চোখে সেটা তো চেরি ছিল, এবং অ্যামেলিয়া পপির কাছে এগিয়ে যায়, কিন্তু রুবি তখনই ছুটে এসে অ্যামেলিয়াকে সেখান থেকে সরিয়ে দেয় এবং নিজের মেয়ের দেহের ওপর কাঁদতে থাকে। এবার তখনই সেখানে চেরি ছুটে আসে এবং অ্যামেলিয়াকে অজ্ঞান করে দেয়, এবং সে মহারাজকে বলে যে মহারাজ, এই মহিলা তো এখনই অজ্ঞান হয়ে গেছে, একে জেলে বন্দি করা হোক, তারপর না হয় একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং হেনরি তাতে রাজি হয়, কিন্তু হেনরির মনেও ততক্ষণে সন্দেহ শুরু হয়ে গেছিল যে এটা যদি আসল পপি হয় তাহলে সে অ্যামিলিয়া, অর্থাৎ তার সৎ মায়ের জন্য এত কাতর কেনই বা হবে। এবার আমরা সেই দিন রাতের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে চেরি তো এবার ঠিক করেই নিয়েছিল যে লাভ পোশনটা হেনরিকে খাওয়াতে হবে, এবং সেই রাতে হেনরি চেরির ঘরে ডিনার করতে আসে, এবং তার আগেই চেরি তার ঘরে কিছু অ্যাফ্রোডিসিয়াক ধূপ জ্বালিয়ে রেখেছিল। এবার হেনরি আসার সাথে সাথে চেরি তো আবারও তাকে ওয়াইন অফার করে, কিন্তু হেনরি সেটা না খেয়ে বলে যে পপি, আমি জানি যে তুমি ঝাল ঝাল খাবার খেতে খুব ভালোবাসো, তাই জন্য আজকে আমি স্পেশালি কিচেন থেকে বলে তোমার জন্য অনেক রকম ঝাল ঝাল মজাদার খাবার বানিয়েছি, খেয়ে দেখো তো ভালো হয়েছে কিনা। এবং চেরি তো সেই ঝাল ঝাল খাবার খেতে শুরু করে, কিন্তু হেনরি কিন্তু ভালোবেসে এই কাজটা করেনি, সে একটা উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছিল। এবার তার মনে পড়ে যে সে যখন অসুস্থ ছিল তখন পপি তাকে বাঁচিয়েছিল, অর্থাৎ মুখ বদলের আগের পপি, এবং তখন তারা বেশ কিছুদিন একটা জায়গায় ছিল, এবং সেখানেই হেনরি দেখেছিল যে পপি একদমই ঝাল খাবার খেতে পারে না। ঝাল খাবার খেলেই তার গলা জ্বালা দেয়, কাশি শুরু হয়ে যায় এবং ভয়ানক রিয়াকশন হতে শুরু করে। কিন্তু তার চোখের সামনে এখন যে পপি বসেছিল সে তো বেশ মজা করেই ঝাল ঝাল খাবার খাচ্ছিল, এবং তখনই হেনরি বুঝে যায় যে তার মানে এতদিন যে কথাগুলো তার কানে আসছিল সেগুলো সত্যি, এটা আসল পপি না। হেনরি তো চেঁচিয়ে ওঠে যে তুমি কে, তুমি তো আসল পপি না, তাহলে কি তুমিই চেরি? এবং তখনই সেই ধূপের ধোঁয়ার প্রভাব হেনরির ওপর শুরু হয়ে যায়, এবং হেনরি কিছুটা সেন্সলেস হয়ে যাচ্ছিল, এবং সেই সুযোগটাই চেরি কাজে লাগায়। সে নিজেই ওই ওয়াইনটা, অর্থাৎ সেই লাভ পোশন দেওয়া ওয়াইনটা মুখে নেয়, এবং সেটা কিস করার মাধ্যমে হেনরিকে খাইয়ে দেয়। এবার হেনরি তো সেই ওয়াইন খেয়ে এবং অ্যাফ্রোডিসিয়াক ধূপের প্রভাবে একদমই সেন্সলেস হয়ে যায়, এবং যখন তার জ্ঞান ফেরে তখন তো আগের কথা তার ভালোভাবে কিছুই মনে পড়ছিল না, তার সবকিছুই আবছা আবছা লাগছিল। এবং তখনই চেরি তার হাতের সেই ব্রেসলেটের ঝুমঝুম আওয়াজটি করে, যেটার ফলে হেনরির মধ্যে সেই লাভ পোশন ট্রিগার হয়ে যায়, এবং এই লাভ পোশন ট্রিগারের ফলে হেনরি তো এখন চেরি যা বলবে সবকিছুই সত্যি বলে ভেবে নেবে। চেরি বলে যে মহারাজ, আপনি কি ভুলে গেছেন, আগের দিনই তো চেরির সমস্ত কেস সলভ হয়ে গেছে, চেরি আর ওর মাকে তো মৃত্যুদণ্ড দেয়া হলো, এখন সেই নিয়ে আপনার আর ভাবনার কোনো কারণ নেই। এবং হেনরি এই কথাকে সত্যি বলে মেনে নেয়। এবার আমরা হেনরিকে তার স্টাডিতে দেখতে পাই, এবং হেনরি তো তখনও একটু ঘোরের মধ্যে ছিল,
এবং তখনই হেনরির সেনাপতি এসে তাকে বলে যে মহারাজ, আপনার কথা মতো অ্যামেলিয়াকে আমরা সরিয়ে নিয়েছি। অ্যামেলিয়াকে আমরা ঠিক করার চেষ্টা করছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, কিন্তু অ্যামেলিয়া এখনো কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে, তাই ওর কাছ থেকে আমরা ঠিক মতো কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। এবার এই কথা শুনে হেনরি বলে যে অ্যামেলিয়া, ও এখনো বেঁচে আছে, কিন্তু ওকে আমি তোমাকে কেন ধরে রাখতে বলেছিলাম জানো? এবং সেনাপতিটি বলে যে মহারাজ, আপনি তো হুকুম দিয়েছিলেন যে অ্যামেলিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য, যে ওর সাথে মহারানীর কি সম্পর্ক। এবং হেনরি তখন বলে যে হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, তুমি ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করো যে মহারানীর সাথে অ্যামেলিয়ার কি সম্পর্ক। এবার অপরদিকে চেরির কাছে সং খবর পাঠায় যে অ্যামেলিয়াকে কারাগার থেকে সরানো হয়েছে, কিন্তু সেটা যে মহারাজ হেনরি নিজেই সরিয়েছে সেটা সং জানতো না, ফলে সেটা চেরিও জানতে পারে না। চেরি সন্দেহ করে যে নিশ্চয়ই পপির মৃত্যুর ফলেই থিও এবং রুবি মিলে তার মাকে সরিয়েছে, এবং তাই জন্য সেই রাতে চেরি তার নিজের বাড়িতে হাজির হয়। তাকে দেখে তার বাবা মা তো বউ করে, এবং চেরি তখনই বলে যে বাবা, তোমার মেয়ের মৃত্যুর বদলার জন্য তোমার উচিত হয়নি আমার মাকে কারাগার থেকে সরানো। তুমি নিশ্চয়ই জানো এটা একটা দণ্ডনীয় অপরাধ। এবার থিও তো বলে ওঠে যে আমি আমি অ্যামেলিয়াকে সরাবো, এসব আবার কখন হলো? এবার চেরি তো এদের রিয়াকশন দেখে বুঝতে পারে যে তার মানে এরা অ্যামেলিয়াকে সরায়নি, এবং চেরি কনফিউজড হয়ে যায় যে তাহলে অ্যামেলিয়াকে কে সরালো। এবং তখনই আমরা দেখতে পাই যে পিছন থেকে হেনরি আসছিল, এবং সেইটা রুবি দেখতে পায়। এবং রুবি তখনই বলে ওঠে যে তা পপি, তুমি ওই নষ্ট মেয়ে মানুষটার জন্য এত চিন্তিত কেন? ও জেলে থাকুক কি জেলের বাইরে, তাতে তোমার কি? এবং চেরি তো চেঁচিয়ে ওঠে যে তুমি আমার মায়ের সম্বন্ধে এত বাজে কথা বলার সাহস পাও কি করে? এবং তখনই পিছন থেকে হেনরি চলে আসে। রুবি বলে যে মহারাজ, আপনি নিজের কানে শুনলেন তো, ও কিন্তু অ্যামেলিয়াকে মা বলে সম্বোধন করলো, কারণ অ্যামেলিয়াই তো ওর নিজের জন্মদাত্রী মা। ও তো আসলে পপি না, ও তো চেরি। ওকে এক্ষুনি শাস্তি দেওয়া দরকার। এবার চেরি তো বুঝতে পারে যে সে একটা ভুল করে ফেলেছে, এবং তখনই চেরি আবারও তার হাতে সেই ব্রেসলেটটা ঝুমঝুম করে বাজায়, যার ফলে হেনরির মধ্যে সেই লাভ পোর্শন আবারও অ্যাক্টিভেট হয়ে যায়। এবং হেনরি তখনই বলে ওঠে যে আবারও তোমরা মহারানীর নামে এমন কুৎসা রটাচ্ছ, তোমাদের তো এক্ষুনি শাস্তি দেওয়া উচিত। আর কই স্থিও, আপনি আপনার স্ত্রীকে শিক্ষা দিতে পারেন না? এবং এই বলে হেনরি আর চেরি সেখান থেকে চলে যাচ্ছিল, এবং তখনই চেরি লক্ষ্য করে যে সেই দিন ছিল পূর্ণিমার রাত, এবং চেরির আবারও কিছু পুরনো কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যেদিন সং তার এবং পপির চেহারা অদল বদল করেছিল। পপিকে তারা অজ্ঞান করে এই কাজটা করেছিল, এবং প্রথম থেকেই সং চেরিকে সাহায্য করেছিল। সং তাকে বলেছিল যে তুমি শিওর তো তুমি এই কাজটা করতে চাও? এবং চেরি বলেছিল যে হ্যাঁ, আমার মায়ের সাথে যেটা হয়েছে তার বদলা আমাকে নিতেই হবে। কিন্তু সং চেরিকে বলেছিল যে মনে রাখবে, এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা প্রসেস, আর প্রত্যেক পূর্ণিমার রাতে এই কষ্ট কিন্তু ভীষণই বেড়ে যাবে। সুতরাং পূর্ণিমার রাতগুলোতে তোমাকে সাবধানে থাকতে হবে। এবার চেরি তো ততক্ষণে কষ্ট শুরু হয়ে গেছিল, এবং সে হেনরিকে বলে যে মহারাজ, আসলে কিছুদিন ধরে এত কিছু হচ্ছে যে মেন্টালি আমি খুব একটা ভালো নেই, আমি বরং আজকে বাড়িতে যাই। এবং চেরি প্রাসাদে ফিরে যায়, কিন্তু এই জিনিসটা রুবি লক্ষ্য করে, এবং সে বুঝতে পারে যে কিছু একটা গোলমাল তো রয়েছে, এবং রুবি চেরিকে ফলো করে। এবার আমরা দেখতে পাই যে চেরি তো প্রাসাদে ফিরে আসে, এবং সে বাথটবে বসেছিল, এবং সং সেখানেই কিছু একটা রিচুয়াল করছিল চেরির এই কষ্ট কমানোর জন্য, যাতে তার এই মুখের অদল বদলটা বজায় থাকে সেটাকে ঠিক রাখার জন্য। এবং রুবি লুকিয়ে লুকিয়ে সেই দৃশ্য দেখতে পায়, কিন্তু রুবি ভাবে যে হয়তো চেরি কারোর সাথে অ্যাফেয়ার করছে, কারোর সাথে পরকিয়া করছে। এবার রুবি তো ছুটতে ছুটতে আবার মহারাজের কাছে আসে, এবং রুবি বলে যে মহারাজ, আপনি তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলুন, আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে পরকিয়া করছে। হেনরি তো প্রচন্ড রেগে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রাসাদের দিকে রওনা হয়। এবার অপরদিকে আমরা চেরি এবং সংকে দেখতে পাই। ততক্ষণে সং এর যে রিচুয়াল প্রক্রিয়া করার ছিল তা হয়ে গেছিল, এবং চেরি বাথটাব থেকে উঠতে যাচ্ছিল, কিন্তু তখনই সে বুঝতে পারে যে সং আসলে ইউনাক বা নপুংসক নয়। এবং চেরি বলে যে তুমি নপুংসক নও, তাহলে তোমার আসল উদ্দেশ্য কি? তুমি এইসব সাহায্য আমাকে কেন করছো? এবং সং বলে যে সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না।
এবার সং তো সেখান থেকে চলে যায় এবং তখনই সেখানে হেনরি হাজির হয়। হেনরি এসে দেখে যে চেরি তার পোশাক পরিবর্তন করছে, সেখানে অন্য কোনো পুরুষ বা অপর কোনো ছেলেই নেই। এবার হেনরি তো প্রচন্ড রেগে গিয়ে রুবিকে বলে যে কোথায় যে বলেছিলে পপি অন্য একজনের সাথে অ্যাফেয়ার করছে, কোথায় সেই ছেলে? এবার রুবি তো বলতে থাকে যে মহারাজ, নিশ্চয়ই ও ওই ছেলেটাকে কোথাও লুকিয়ে ফেলেছে। আপনি ওর প্রাসাদের চারদিকে ভালো করে খোঁজ লাগান, তাহলেই আপনি বুঝতে পারবেন যে ছেলেটা কোথায় আছে। এবার হেনরি তো সঙ্গে সঙ্গে তার সৈন্যদের বলে যে এক্ষুনি এই প্রাসাদ চারিদিকে খোঁজো, আমি জানতে চাই যে পপির প্রাসাদে অন্য কোনো ছেলে আছে কিনা। এবার সৈন্যরা পুরো প্রাসাদ খুঁজে কোনো ছেলেকে তো খুঁজে পায় না, কিন্তু তারা একটি ছেলেদের বটুয়া খুঁজে পায় এবং সেটা মহারাজকে দেয়। রুবি বলে ওঠে যে নিশ্চয়ই এটা ওই প্রেমিকের বটুয়া, এখান থেকে তাড়াতাড়িতে পালানোর সময় নিশ্চয়ই এটা ফেলে গেছে। এবার তখনই সেখানে ইউনাক সং চেরিকে কিছু ওষুধ দেওয়ার জন্য উপস্থিত হয় এবং মহারাজা সেই বটুয়াটা দেখে চিনতে পারে। মহারাজা বলে যে সং, এটা তো তোমারই বটুয়া তাই না? এবং ইউনুক সং বলে যে হ্যাঁ মহারাজ, আসলে আমি যখন মহারানীকে এখানে আনছিলাম তখনই হয়তো কোনোভাবে পড়ে গেছে। এবং এটা প্রমাণিত হয় যে চেরির সাথে যে ছেলে ছিল সেটা ইউনাক সং। এবার যেহেতু সে নপুংসক তাই পরকীয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। এবার হেনরি সঙ্গে সঙ্গে রুবিকে বলে ওঠে যে তুমি কেমন মা, তুমি নিজের মেয়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ, তুমি পপিকে ফাঁসানোর চেষ্টা করছো। রবি তো বলতে থাকে যে আসলে আমি উনাক সংকে পপির সাথে দেখে ভেবেছি ওটা অন্য কোনো ছেলে। ও যতই আমার মেয়ে হোক না কেন, আমি চাই না আমার মেয়ে কোনো বিপথে যাক, চাই না আমার মেয়ে মহারাজকে ধোকা দিক। হেনরি তো বলে ওঠে যে তোমরা কি আমাকে বোকা ভাবো? এ- এবং থিও তো সঙ্গে সঙ্গে রুবিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে মহারাজ, আপনি ওর কথাই কিছু মনে করবেন না, ও একটা বোকা মেয়ে মানুষ, আপনি আমাদের ক্ষমা করে দিন। হেনরি তো বলে ওঠে যে পপিকে এইভাবে অপমানিত করার জন্য রুবিকে এখনই 100 বার চড় মারা হবে। এবার চেরি তো তখনই ঢং করে বলতে থাকে যে মহারাজ, উনি আমার নিজের মা, আমার মাকে এরকম শাস্তি দেবেন না। কিন্তু হেনরি বলে যে দেখো, আমাকে মহারাজা হিসেবে সবার কাছে একটা এক্সাম্পল সেট করতে হবে। যতই তোমার মা হোক, নিয়ম তো সবার জন্য এক, তাই জন্য এই শাস্তিটুকু ওনাকে পেতেই হবে। এবার রুবি তো রেগে গিয়ে বলে ওঠে যে হ্যাঁ, তুমি আমাকে ফাঁসালে আবার ঢং করা হচ্ছে। এবং রুবি একজন সৈন্যর কোমর থেকে তলোয়ার খুলে নেয় এবং সেটা নিয়ে চেরিকে মারতে যায়। কিন্তু তখনই পিছনের সেনাপতি তার তলোয়ার দিয়ে রুবিকে সেখানেই হত্যা করে এবং রুবি সেখানেই মারা যায়। অর্থাৎ পপি এবং রুবি, চেরির দুইজন শত্রু খতম হয়। এবং চেরি তখনই তার ফাইনাল চাল দেয়। চেরি তার বাবা থিওকে বলে যে বাবা, আজকে হয়তো আমি আর তোমার ভালো মেয়ে হয়ে থাকতে পারবো না। এবং চেরি বলে যে মহারাজ, এতদিন অব্দি যা কিছু হচ্ছিল সব আমার বাবার প্ল্যান অনুযায়ী হচ্ছিল। আমার বাবাই আমার বোন চেরিকে বলেছিল যে এখানে এসে এই মুখ বদলের ঘটনাগুলি বলতে। আমার বাবার কথা অনুযায়ী আমার মা রুবি এই সমস্ত কাজ করেছে। কেবলমাত্র এই বাড়ির প্রথম স্ত্রী অ্যামেলিয়া কখনো আমার বিরুদ্ধে কিছু করেনি, তাই জন্যই আমি তার হয়ে কথা বলেছিলাম। থিও তো বলতে থাকে যে মিথ্যাবাদী, তুমি এত মিথ্যা বলছো। এবার তখনই হেনরি বলে যে পপি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই তুমি অ্যামেলিয়াকে দেখতে পাবে। এবং তখন চেরি বুঝতে পারে যে তার মানে হেনরি অ্যামেলিয়াকে বন্দি করে রেখেছে। চেরি মনে মনে ভাবে যে তাহলে কি হেনরি অ্যামেলিয়ার থেকে কোনো সত্যি জানতে পেরেছে। এবং চেরি আবারও তার সেই ব্রেসলেটটা বাজায়, যার ফলে হেনরি আবারও ঘোরের মধ্যে চলে যায়। চেরি বলে যে মহারাজ, আপনি সত্যি বলছেন তো? কিছুদিনের মধ্যেই আমি অ্যামেলিয়াকে দেখতে পাবো তো? এবং হেনরি বলে যে হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি এক কথার মানুষ। এবার হেনরি থিওর উদ্দেশ্যে বলে যে থিও, তুমি কি করে এমনটা করতে পারলে? তুমি কি একটা জন্তু? তুমি নিজের মেয়ের এগেনস্টেই এমন প্লট করছো, বদলে তোমাকে ভয়ানক শাস্তি পেতে হবে। তুমি যদি মহারানীর বাবা না হতে তাহলে আমি তোমাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু তুমি কেবলমাত্র পপির বাবা বলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি না। হেনরি হুকুম দেয় যে এক্ষুনি থিওকে ধরে নিয়ে যাওয়া হবে এবং তাকে 100 বার চাবুকের ঘা দেওয়া হবে এবং থিওকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা রাজসভায় হেনরি এবং চেরিকে দেখতে পাই এবং তখনই একজন সংবাদবাহক এসে খবর দেয় যে মহারাজ, কোন সাম্রাজ্যের পক্ষ থেকে যে সুন্দরীকে পাঠানোর কথা ছিল উপহার হিসেবে, তাকে পাঠানো হয়েছে। এবার হেনরি তো বলে যে তাকে পাঠাও এবং সেখানে আমরা দেখতে পাই যে একটি সুন্দরী মেয়ে হাজির হয় এবং সে মুখের সামনে থেকে হাত সরালেই আমরা দেখতে পাই যে সেটা ছিল পপি।
এবার তাকে দেখে চেরি তো প্রচন্ড চমকে যায় এবং বলে ওঠে যে তুমি তো মারা গেছিলে, তাহলে তুমি এখানে কি করে এলে? পপি বলে যে তোমরা মনে হচ্ছে আমাকে দেখে খুব একটা খুশি হওনি। চেরি বলে যে তুমি মহারাজকে ধোঁকা দিয়েছো, তুমি মৃত্যুর অভিনয় করেছো, সেটা একটা দণ্ডনীয় অপরাধ। এবং তখনই পপি বলে যে না, আমি মারা গেছিলাম ঠিকই, কিন্তু আমাকে ই ক্ল্যানের লোকেরা বাঁচিয়ে তুলেছে এবং তারাই আমাকে মহারাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাঠিয়েছে, যাতে ইন এবং ইয়ান ক্ল্যানের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে। সেটা তো আমার সাথে মহারাজের ব্যক্তিগত ব্যাপার, সেখানে তুমি নাক গলাচ্ছ কেন? হেনরি তো বলে ওঠে যে তুমি আমাকে ধোঁকা দিয়েছো, মিথ্যাচার করেছো। এবং তখনই পপি বলে যে মহারাজ, আপনি ভুলে যাবেন না যে আমি কিন্তু আপনার প্রাণ বাঁচিয়েছিলাম এবং আমি আপনাকে এখনো আগের মতোই ভালোবাসি। এবার চেরি তো বলে ওঠে যে এই সমস্ত ঝামেলা তুমি এখানে বাড়িও না। এবং তখনই পপি বলে যে তুমি তো মহারাজের হারেমের হেড, তা হারেমের হেড হয়ে তুমি কি অন্য কোনো উপপত্নী নিতে জেলাস ফিল করছো? তাই জন্যই তুমি আমার সাথে এরকম হিংসুটেমি করছো? নাকি তুমি ভয় পাচ্ছ যে আমি এখানে থাকলে মহারাজ সত্যিটা জেনে যাবে, মহারাজ জেনে যাবে যে আসল পপি তুমি নও? এবং তখনই হেনরি বলে যে তোমাকে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো করেই জানি যে আমার সাথে এতদিন যে রয়েছে সে পপি নয়, সে চেরি। এবার চেরি তো প্রচন্ড অবাক হয়ে যায় যে তার মানে হেনরি সবটাই জানতো। এবং সে বলে ওঠে যে তুমি কবে থেকে সত্যিটা জানো? এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে হেনরি তো এমিলিয়াকে বন্দি করে রেখেছিল এবং সেখানে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু হেনরি জানতে পেরে গেছিল যে তার সাথে যে রয়েছে সেটা চেরি। এবং হেনরি এটাও জেনেছিল যে কিভাবে মার্কুইজের বাড়িতে অ্যামেলিয়া এবং চেরির উপর অত্যাচার করা হতো, কিভাবে অ্যামেলিয়াকে অ্যাসল্ট করার জন্য ফেলে রাখা হয়েছিল, কিভাবে চেরির মুখ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল। এবং এই সব কিছু শোনার পর হেনরি বুঝতে পারে যে চেরি আসলে বদলা নিতেই এসেছে। এবং তখন হেনরি বলে যে ভালোই হলো আমি সত্যিটা জানতে পারলাম, ও যেভাবে খুশি বদলা নিতে চায় নিক। আর পপির কথা বলতে গেলে আমি আগেই বুঝেছিলাম যে ও কেবলমাত্র বাইরে থেকে দয়ালু হওয়ার নাটক করে, ভেতরে ভেতরেও ভীষণই বিষাক্ত। তাই যা হয়েছে সেটা ভালোই হয়েছে। এবার আমরা দেখতে পাই যে হেনরি চেরিকে বলে যে তুমি যা করেছো তার জন্য আমি খুবই কৃতজ্ঞ, আমি সবসময় তোমাকেই পছন্দ করতাম। কিন্তু যখন আমি জানতে পারি যে পপি প্রেগনেন্ট হয়ে গেছে, তখন আমি বাধ্য হয়েছিলাম ওকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে, কারণ তাছাড়া আমার কোনো উপায় ছিল না। কিন্তু আমি জানি যে তুমি একজন খুবই সাহসী এবং নির্ভীক মেয়ে, তুমি খুবই বুদ্ধিমান। তাই জন্য চেরি, তুমি সত্যি এই সাম্রাজ্যের রানী হওয়ার যোগ্য। এবার পপি তো বুঝতে পারে যে তার মানে চেরিকে কোনোভাবেই আর ব্ল্যাকমেল করা যাবে না, কারণ হেনরি তো সব সত্যিটা জানে। আর হেনরি সব সত্যিটা জেনেই চেরিকে ভালোবাসে। এবার পপি তো সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে যে মহারাজ, আপনি এটা কি করে করতে পারলেন? ওই শয়তান ডাইনিটাকে আপনি ভালোবাসেন? আপনি ভুলে যাবেন না আপনার প্রাণ কিন্তু আমি বাঁচিয়েছিলাম সেই দিন। এবং তখনই হেনরি বলে যে তুমি কি ভাবলে আমি এটা জানি না যে আমাকে ড্রাগটা দিয়ে অসুস্থ আসলে কে করেছিল? আসলে হেনরিকে বিয়ে করতে বাধ্য করার জন্য পপি পুরো চালটা চেলেছিল এবং সেটা কিন্তু হেনরি জানতই। এবার হেনরি তখনই তার সৈন্যদের আদেশ দেয় যে এক্ষুনি ওকে এখান থেকে ধরে নিয়ে যাও, এবং তার সৈন্যরা পপিকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে রাজমাতা আসে এবং বলে যে হেনরি, এই শয়তান চেরিকে তুমি তোমার স্ত্রী হিসাবে এই সাম্রাজ্যের মহারানী হিসেবে রাখতে পারো না। এর সত্যি সবাইকে জানাতে হবে, ও কখনোই আমাদের সাম্রাজ্যের মহারানী হতে পারে না। হেনরি বলে যে আমি এই সাম্রাজ্যের সম্রাট, সুতরাং আমার স্ত্রী কি হবে সেটা কেবলমাত্র আমি ঠিক করব, তুমি না। এবার রাজমাতা তো বলে ওঠে যে এই শয়তানির জন্য তুমি নিজের মায়ের বিরুদ্ধে কথা বলছো। তুমি যদি চেরিকে তোমার স্ত্রী হিসেবে মহারানী হিসেবে রাখতে চাও, তাহলে পপিকেও তোমায় উপপত্নী হিসেবে গ্রহণ করতে হবে। তা না হলে চেরির সত্যিটা আমি পুরো দুনিয়ার সামনে জানিয়ে দেব। তারপর আমি দেখব যে আমাদের সাম্রাজ্যের লোকেরা ওকে কতটা ভালোবাসে। ফলে হেনরি পপিকে তার উপপত্নী হিসেবে হারেমে জায়গা দিতে বাধ্য হয়। হেনরি বলে যে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নেব, কিন্তু এরপর যদি পপি কোনো রকম শয়তানি করে, তাহলে কিন্তু আমি ওকে আর বাঁচিয়ে রাখবো না। এবার রাজমাতা এবং পপি চলে যাওয়ার পর চেরি হেনরিকে ডেকে বলে যে তুমি কবে থেকে জানতে যে আমি আসল চেরি? এবং হেনরি বলে যেদিন আমি অ্যামেলিয়াকে দেখেছিলাম, অ্যামেলিয়াকে অত্যাচার করার ফলে তোমার কষ্ট ভরা মুখটা দেখে আমি বুঝতে পেরেছি কিছু একটা গন্ডগোল আছে। চেরি বলে যে কিন্তু আমি তো তোমার সাথে প্রতারণা করেছি, তুমি কি আমাকে কোনো শাস্তি দেবে না? এবং হেনরি বলে যে আমি সবকিছু জানার পরই তোমাকে নিজের মহারানী বানিয়েছি,
সুতরাং অতীতে কি হয়েছে সেই নিয়ে আমি কথা বলতে চাই না। আমি জানি যে তুমি আমার যোগ্য স্ত্রী। আজ থেকে তুমি নিজের পরিচয় অর্থাৎ চেরি পরিচয়ে বাঁচতে পারবে। আর চিন্তা করো না, তোমার মাও ভালো আছে। ঠিক সময় মতো আমি তোমার সাথে তোমার মায়েরও দেখা করিয়ে দেব। এবং এই বলে হেনরি চেরিকে জড়িয়ে ধরে। চেরি তো ভীষণই রিলিভড হয় যে আল্টিমেটলি তাকে আর ওই মিথ্যা পরিচয় নিয়ে বাঁচতে হবে না। এবার অপরদিকে আমরা রাজমাতাকে দেখতে পাই। রাজমাতার সাথে থিও দেখা করতে এসেছিল। তারা বলে যে রাজমাতা, আপনাকে ধন্যবাদ আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। আগের দিন আপনি ওই বিষাক্ত ওয়াইন বদলে ফেলার ফলেই কিন্তু পপি বেঁচে গেছিল। সুতরাং আপনি এরপর থেকে যা চাইবেন আমরা তাই করব। আমরা আপনার চরণের দাস হয়ে থাকব। রাজমাতা বলে যে আজকে হেনরির আচার ব্যবহার দেখে যা বুঝলাম ও চেরিকে খুবই পছন্দ করে এবং ওর জন্য আমার সাথেও তর্ক করছে। সুতরাং ওই চেরিকে ওর সঠিক জায়গা দেখাতে হবে। পপি তো বলে ওঠে যে রাজমাতা, আপনি যখন যা চাইবেন আমি তাই করতে রাজি আছি। এবং এরা সবাই মিলে টিম বানায় চেরির বিরুদ্ধে। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা সং গিয়ে মহারাজকে জিজ্ঞাসা করে যে মহারাজ, আজকে আপনি কোন রানীর ঘরে থাকবেন? এবং হেনরি বলে যে চেরিকে পাঠিয়ে দাও আমার কাছে। এবং তারপরে সেখানে আসে পপি। এবার পপি এই সময় পুরো চেরির মতো জামা কাপড় পরে এসেছিল এবং সে পিছন থেকে মহারাজের পিঠে হাত বোলাচ্ছিল। হেনরি ভেবেছিল যে সেটা হয়তো চেরি এবং হেনরি সেই অনুযায়ী কথা বলছিল এবং হেনরি তাকে সামনে থেকে ডেকে কোলে বসিয়ে নেয়। এবার ততক্ষণে সেখানে চেরি চলে আসে এবং চেরি মহারাজের জন্য কিছু খাবারও এনেছিল। কিন্তু চেরি এই দৃশ্য দেখে প্রচন্ড রেগে যায় এবং সেই খাবারটা বাইরের দ্বার রক্ষীকে দিয়ে বলে যে এটা তোমার জন্য। এবং চেরি রেগে মেগে সেখান থেকে চলে যায়। অপরদিকে হেনরি যখনই দেখে যে এটা চেরি না পপি, হেনরি তো ভীষণ রেগে যায় এবং সে পপিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। হেনরি বলে যে আর কখনো এরকম করার চেষ্টা করবে না। পপি মনে মনে ভাবে যে চেরি তুমি খালি দাঁড়াও, হেনরি তোমাকে একদিন না একদিন হেট করবেই। এবার চেরি তো অপর দিকে খালি ওই সিনটার কথাই ভাবছিল। সে ভাবছিল হেনরি হয়তো এখন পপিকেই বেশি পছন্দ করে। চেরি মনে মনে ভাবে যে সত্যি সব পুরুষই একরকম। কিন্তু তখনই হেনরি চেরির দরজার সামনে আসে এবং চেরিকে ডাক দেয় এবং চেরি বলে যে মহারাজ আমি এখন শুয়ে পড়েছি, আজকে রাতে আমি আর আপনার সাথে দেখা করতে পারছি না। এবার হেনরি ভাবে যে হঠাৎ কি হলো এবং সে তো সেখান থেকে চলে আসছিল। তখনই সে দেখে যে তার দ্বাররক্ষীর কাছে একটা খাবারের বাক্স এবং হেনরি জিজ্ঞেস করে যে এটা তোমার কাছে কি করে এলো এবং দ্বাররক্ষী তখন তাকে সবটা খুলে বলে। হেনরি বুঝতে পারে যে চেরি কি ভুল বুঝেছে এবং হেনরি বলে যে আচ্ছা, তার মানে চেরি হিংসা করছে এবং তাই জন্য চেরির রাগ ভাঙানোর জন্য হেনরি চেরির জন্য কিছু অপূর্ব সুন্দর চুলের কাঁটা বানায়। এবার ততদিনে আবারও পূর্ণিমার রাত এসে গেছিল এবং আমরা দেখতে পাই যে সেই প্রত্যেক পূর্ণিমার রাতের মতো সং আবারও তাদের রিচুয়ালটা করছিল এবং চেরি বাথটাবে বসেছিল। এবং সেই রিচুয়াল করার পর সং চেরিকে বলে যে কি ব্যাপার, আজকাল তুমি আমার সাথে খুব একটা যোগাযোগ করছো না কেন? তুমি কি হেনরির প্রতি দুর্বল হয়ে পড়েছো? এটা যেন সত্যি না হয়, কারণ হেনরি আজকে তোমাকে ভালোবাসছে, কালকে পপি বা অন্য কোনো উপপত্নীকে ভালোবাসতেই পারে। আমাদের ডিলটার কথা কিন্তু ভুলে যেও না। এবং চেরি বলে যে সং, আসলে প্রাসাদের অন্যান্য ব্যাপারে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, তাই তোমার সাথে যোগাযোগ করা হয়নি। এবার তখনই সেখানে হেনরি আসে সেই চুলের কাঁটাটা উপহার স্বরূপ চেরিকে দেওয়ার জন্য। এবং ভিতর থেকে চেরি বলে যে মহারাজ, আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, আপনি ফিরে যান। হেনরি বলে যে চেরি, আগের দিন পপি তোমার মতো জামা পরে আমার কাছে এসেছিল, তাই জন্য আমি ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি ক্ষমা চাওয়ার জন্য, তুমি আমার সাথে দেখা করো। এবার চেরি বুঝতে পারে যে আগের দিন তার মানে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং তার এটা ভেবে ভালোই লাগে যে মহারাজ তার কাছে ক্ষমা চাইতে এসছে। কিন্তু তখনই সং চেরির গলা টিপে ধরে এবং বলে যে একদম দুর্বল হওয়ার চেষ্টা করো না। চেরি তো বলে ওঠে যে মহারাজ, আজকে আপনি ফিরে যান, আমি কালকে সকালে আপনার সাথে দেখা করব। কিন্তু ততক্ষণে সেখানে পপিও চলে এসেছিল এবং পপি তখনই বলে যে মহারাজ, আপনি মনে হয় চেরির কথা ভুল বুঝছেন। আসলে মেয়েরা না বললেও সবসময় সেটা কিন্তু না হয় না। আপনার উচিত এখন চেরির সাথে দেখা করা। এবং পপি আর হেনরি সঙ্গে সঙ্গে চেরির স্নানাগারে ঢুকে পড়ে এবং সেখানে হেনরি সংকে দেখতে পায়। এবার হেনরি তো সংকে দেখে প্রচন্ড চমকে যায় যে তুমি এখানে কি করছো? মহারানী যেখানে স্নান করছেন সেখানে তোমার কি কাজ? পপি বলে ওঠে যে সত্যিই তো চেরি, তুমি না বললে তোমার শরীর খারাপ? তাহলে তুমি সং এর সাথে কি করছিলে? তাহলে কি বাবা যেটা বলেছে সেটাই সত্যি?
তুমি সঙ্গের সাথে মিলিত হয়ে মহারাজের বিরুদ্ধে কোনো চক্রান্ত করছো। সং তখনই বলে ওঠে যে মহারাজ, আসলে আমি মহারানীকে কিছু ওষুধ দিতে গেছিলাম। মহারানী আপনাকে বলতে বারণ করেছিল যাতে আপনি চিন্তা না করেন, তাই জন্যই আমি আপনাকে বলিনি। পপি তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে তাই নাকি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই বিষয়ে কিছু একটা গন্ডগোল আছে। চেরি, তুমি আবার ইউনাক সং এর সাথে কোনো রকম সম্পর্কে জড়িত নাও তো? এবার চেরি তো বলতে থাকে যে মহারাজ, আমি কেবলমাত্র আপনাকেই ভালোবাসতাম, সত্যি না। এবং হেনরি তখনই বলে যে এক্ষুনি সংকে চেক করে দেখা হোক ও সত্যি ইউনাক বা নপুংসক কিনা। এবং সংকে চেক করে দেখা হয় এবং হেনরির সৈন্য জানায় যে সং একজন নপুংসক ব্যক্তি না, সে একজন পুরুষ। এবার পপি তো লাফিয়ে উঠে যে দেখলেন মহারাজ, আমি কি বলেছিলাম, নিশ্চয়ই সং এর সাথেই চেরির কোনো না কোনো পরকীয়া চলছে। চেরি তো বলতে থাকে যে মহারাজ, কখনোই না, আমি ওকে একদমই ভালোবাসি না, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। আপনি আমাকে বরাবর এত সম্মান দিয়েছেন, আমি কি করে আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি? পপি বলতে থাকে যে মহারাজ, ও মিষ্টি মিষ্টি কথায় আপনাকে ভুলিয়ে দেবে, এক্ষুনি এদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবার তখনই সেখানে রাজমাতা আসে এবং বলতে থাকে যে হেনরি, আজকে কিন্তু সব প্রমাণ তোমার চোখের সামনেই আছে। এই সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী এক্ষুনি চেরি এবং সংকে মৃত্যুদণ্ড দেয়া হবে, এরা দুজন আমাদের সাম্রাজ্যকে অবমাননা করছে। এবার হেনরি তো বলতে থাকে যে সেটা কখনোই সম্ভব না, আমি কিভাবে চেরিকে মৃত্যুদণ্ড দেব, তাহলে তো সবাই আমাকে নিয়েই হাসবে। পপি সঙ্গে সঙ্গে বলে ওঠে যে রাজমাতা যেটা বলছে সেটা তো ঠিকই বলছে, আর তাছাড়াও চেরি ছাড়া আমি তো আপনার অপর পত্নী আছি। এবার হেনরি তো পপির ওপরই রেগে যায় এবং বলে যে তুমি আসার পর থেকেই খালি ঝামেলা লাগছে, তোমাকেই আমি সবার আগে জেলে ভরবো। এবার পপি তো সঙ্গে সঙ্গে রাজমাতার পাশে চলে যায়। রাজমাতা বলতে থাকে যে এই দুজনকে মৃত্যুদণ্ড দিতেই হবে এবং সং তখনই উঠে দাঁড়িয়ে বলে যে মহারাজ, আমি আপনার কেবলমাত্র একজন চাকর, সুতরাং আপনি যদি চান আমাকে মৃত্যুদণ্ড দিতেই পারেন, আমি আমার নিজের মৃত্যুর জন্য তৈরি। এই বলে সং নিজের পোশাকটি খুলে ফেলে এবং নিজের বুকের কাছের কাপড় সরায় এবং আমরা দেখতে পাই যে সেখানে একটি জন্ম দাগ ছিল এবং সেইটা দেখেই রাজমাতার এক্সপ্রেশন পুরো চেঞ্জ হয়ে যায়। রাজমাতা পুরোই ভরকে যায় এবং রাজমাতা বলে যে ঠিক আছে হেনরি, তুমি যেটা বলছো সেটা করাই ভালো, এদের দুজনকে কোনো রকম দণ্ড দেওয়ার দরকার নেই, তাহলে আমাদের পরিবারেরই বদনাম হবে। রাজমাতা বলে যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি যাচ্ছি। এবং সে চলে যাচ্ছিল, তো পপি তখনই বলতে থাকে যে রাজমাতা, এটা আপনি কি করলেন? এবং হেনরি বলে যে সবার আগে একে ধরে জেলে ভরো, এর জন্য এতদিন ধরে এত ঝামেলা হচ্ছে। কিন্তু পুরো ঘটনাটা হেনরির মনেও সন্দেহ হয়। এবার পপিকে তো জেলে ভরে দেওয়া হয়েছিল এবং পপি জেলের মধ্যে কান্নাকাটি করছিল যে আমি এখানে থাকতে চাই না, আমাকে এখান থেকে বার করো। এবং তখনই সেখানে সং আসে। সং বলে যে তুমি তো মহারাজকে বিয়ে করে সুখে থাকতে চেয়েছিলে, তা তোমার কি জেলে থাকতে ভাল লাগছে? ওই চেরির জন্যই তো তোমার মাও মারা গেল, তোমার বাবার পদত্যাগ হলো, আর তোমার এখন এই অবস্থা, তুমি কি ওর থেকে বদলা নিতে চাও না? এবং পপি তো বলে ওঠে যে চেরি, আমি তোমার থেকে বদলা নিতে চাই। এবং এবার পপি আর সং দুজনে হাত মেলায় বদলা নেওয়ার জন্য। কিন্তু সং এর আসল পরিচয় কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এবার আমরা দেখতে পাই যে হেনরি তার কক্ষে নিজের মতো কাজ করছিল এবং তখনই সেখানে সং আসে এবং হেনরির ঘরে যে ধূপটি জ্বলছিল বা ইনসেন্সটি জ্বলছিল সেটার মধ্যে সে কিছু ড্রাগ মিশিয়ে দেয় এবং হেনরির ঘরের বাইরে পপি অপেক্ষা করছিল। সং ওই ঘর থেকে বেরিয়ে পপিকে বলে যে আমার কাজ হয়ে গেছে, এবার তোমার কাজ তুমি শুরু করো। এবার কিছুক্ষণের মধ্যেই হেনরি তো মাথা ঝিমঝিম করতে থাকে এবং তখনই সেখানে পপি প্রবেশ করে। কিন্তু এই ড্রাগসের প্রভাবে হেনরি পপিকেই চেরির মতো দেখছিল, অর্থাৎ সে ভাবছিল যে চেরিই এসেছে। এবার হেনরি তো পপির কাছে এগিয়ে যায় এবং তার হাত ধরে বলতে থাকে যে চেরি, তুমি এসেছো। এবং সে চেরিকে কিস করতে যায়, কিন্তু তখনই তার গোল লাগা ভাবটা কেটে যায় এবং সে বুঝতে পারে যে এটা চেরি না, এটা আসলে পপি। ও হেনরি বলে ওঠে যে তুমি তো চেরি না, এবং সে পপিকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু ততক্ষণে ওই ড্রাগসের প্রভাব হেনরির দেহে শুরু হয়ে গেছিল। হেনরির মাথা ঘুরে সেখানেই বসে যায় এবং তখনই পপি তার চুলের কাঁটা দিয়ে হেনরির কাঁধে আঘাত করে এবং তখনই সেখানে প্রবেশ করে সং এবং আমরা দেখতে পাই যে সং পুরোই মহারাজের মতো পোশাক পরেছিল। পপি বলে যে তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমাকে মহারানী বানাবে, আর তুমি চেরিকে মহারানী বানালে,
আমি চেরিকে এবার আস্তে আস্তে টর্চার করে মেরে ফেলবো। হেনরি তো বলতে থাকে যে চেরির বিরুদ্ধে একটা কথাও বলবে না। এবং তখনই সং চেঁচিয়ে ওঠে যে তুমি তুমি চেরিকে বাঁচাবে, তোমার প্রাণ এখন আমার হাতে, আমি তোমাকে বাঁচতে দিই কিনা সেটা আগে দেখো। কিন্তু তখনই সেখানে চেরি অন্যান্য সৈন্য সামন্তদের নিয়ে চলে আসে। এবার চেরি তো চিকিৎসক সাথে করেই এনেছিল, এবং চেরি চিকিৎসকের সঙ্গে সঙ্গে বলে হেনরিকে চেক করে দেখতে। সং বলে যে চেক টেক করে আর কোনো লাভ নেই, ও কিছুক্ষণের মধ্যেই খতম হয়ে যাবে। এবং চেরি তো প্রচন্ড রেগে সংকে বলে যে তুমি কেন এরম করছো, এই ড্রাগসের অ্যান্টিডোট আমাকে দাও। সং বলে ওঠে যে চেরি, তুমি হেনরির সাপোর্টে কথা বলছো, ও আর সম্রাট থাকতে পারবে না। তুমি যদি এখনই ওকে মেরে ফেলো, আমি তোমাকে আমার রানী বানাবো। এবার পপি তো তখনই বলে যে সং, তুমি তো বলেছিলে তুমি আমাকে মহারানী বানাবে, আর তুমি এখন কথা ঘুরিয়ে দিচ্ছ। এদিকে সং তো চেঁচাতে থাকে যে চেরি, আমি কি হেনরির থেকে কোনো অংশে কম? তুমি কেন ওর সাপোর্টে কথা বলছো? পপি বুঝতে পারে যে সে সং এর সাথেও মহারানী হতে পারবে না, এবং পপি সংকে মারতে যায়। কিন্তু তখনই সং একটি ছুরি দিয়ে পপিকে সেখানেই হত্যা করে। পপি শেষ মুহূর্তেও বলতে থাকে যে কেন তোমরা প্রত্যেকে কেন চেরিকেই শুধু পছন্দ করো, এবং পপি সেখানেই মারা যায়। এবার সে সত্যিকারেরই মারা যায়। রং বলতে থাকে যে চেরি দেখো, আমি তোমার হয়ে বদলা নিলাম, এবার তুমি আমার হয়ে বদলা নাও, তুমি হেনরিকে মেরে ফেলো। এবার তখনই যে চিকিৎসক হেনরিকে চেক আপ করছিল সে বলে যে হেনরির প্রাণ ভয় নেই, কিন্তু হেনরি আর কোনোদিন বাবা হতে পারবে না। এবার এই কথা শুনে সং তো হা হা করে হাসতে থাকে, এবং পেটে ছুরি নিয়ে পপিও হাসতে থাকে। পপি বলে যে আমি জানতাম তোমার সাথে এমন হবেই, এবং এই বলেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সং বলে যে তাহলে এবার কি হবে? হেনরি তো আর কোনো বংশধরের জন্ম দিতে পারবেই না, সুতরাং ও আর সম্রাটও থাকতে পারবে না। তাহলে এই বংশের শেষ বংশধর কেবলমাত্র আমিই হলাম। আসলে তোমরা আমার আসল পরিচয়টা জানো না, তাই জন্য তোমরা ভাবছো যে আমি রাজা হতে পারবো না। আসলে আমি আর হেনরি যমজ ভাই, আমিও এই পরিবারেরই সন্তান, আমিও আমাদের মহারাজেরই সন্তান। কিন্তু সেই সময় লোকে ভাবতো যে যমজ ভাই হওয়া অত্যন্ত অন্যায় বিষয়, অত্যন্ত অশুভ বিষয়। তাই জন্য আমাকে আমার মা ফেলে দিয়েছিল। ছোটবেলা থেকে আমাকে কষ্টে বড় হতে হয়েছে, আর সব সৌভাগ্য নিয়ে জন্মেছে হেনরি। দেখার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, কোনো দিক থেকে আমি তো কম নই, কিন্তু তারপরেও আমাকে একজন নপুংসকের অভিনয় করে জীবন কাটাতে হয়েছে। হেনরির জন্য আমাকে এতদিন অপমানিত হতে হয়েছে। কিন্তু এবার তুমি দেখো হেনরি, তোমার নিজের আর কোনোদিন সন্তান হবে না, নপুংসক হতে তোমার কেমন লাগছে? এবার আমি হব এই সাম্রাজ্যের রাজা। এবং তখনই চেরি বলে যে তোমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কারণ আমি প্রেগনেন্ট, আমি হেনরির সন্তানের মা হতে চলেছি। সুতরাং হেনরির বংশধর আসবে, এবং হেনরি এই সাম্রাজ্যের রাজা থাকবে। সং তো বলে ওঠে যে কি, তা কখনোই হতে পারে না। আমার সাথে কেন এরকম অন্যায় বারবার হয়? তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, তুমি আমার বিরুদ্ধে কাজ করছো, তোমাকেও আমি মেরে ফেলবো। এবং এই বলে সং চেরির দিকে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে হেনরির সৈন্যরা সংকে ধরে ফেলে। এবার তখনই তো সেখানে রাজমাতা আসে এবং বলে যে সংকে মেরো না, যতই হোক ও আমার ছেলে। কিন্তু সং চেঁচিয়ে ওঠে যে আমার ছেলে, তুমি আর একটা কথাও বলবে না। যে ছেলেকে তুমি জন্মের পরই মেরে ফেলেছিলে তাকে বাঁচানোর কোনো দরকার নেই। এবং হেনরি তখনই বলে যে সংকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। সং আজ অব্দি যা করেছে সেগুলো রাজদ্রোহ, সুতরাং শাস্তি তো ওকে পেতেই হবে। এবং হেনরি সংকে কারাগারে বন্দি করে, এবং চেরি হেনরির প্রতি তার লয়ালিটি প্রমাণ করে দেয়। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, এবং আমরা চেরি এবং হেনরিকে দেখতে পাই। চেরি বলে যে মহারাজ, আমাদের যদি ছেলে হয় তাহলে আমি শিওর যে তার নাকটা ঠিক আপনার মতনই হবে, আর আপনার মতোই সে সাহসী আর হ্যান্ডসাম হবে। এবং হেনরি বলে যে ঠিক বলেছ, আর যদি মেয়ে হয় তাহলে নিঃসন্দেহে তোমার মতো সুন্দরী আর বুদ্ধিমতী হবে। চেরি তখনই বলে যে মহারাজ, আমার চিন্তা হচ্ছে যে যদি মেয়ে হয় তাহলে কি হবে, তাহলে এই সাম্রাজ্য এরপর কে সামলাবে? এবং হেনরি বলে যে কোনো চিন্তা করো না, যদি মেয়ে হয় তাহলে সে আমাদের বংশের প্রথম সম্রাজ্ঞী হবে। এবং এই বলে হেনরি তো চেরিকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে এমিলিয়া আসে, এবং আমরা দেখতে পাই যে এমিলিয়া একদম পুরোপুরি রিকভার করে গেছিল, এবং সেও এখন চেরি আর হেনরির সাথে এই প্রাসাদেই থাকতো। এমিলিয়া তো চেরি আর হেনরিকে এত খুশি দেখে ভীষণই খুশি হয়, এবং চেরি আর হেনরি এরপর থেকে সারা জীবন ভীষণই আনন্দ করে খুশিতে দিন কাটায়।
এবং এখানেই আমাদের এই রিভেঞ্জের গল্প শেষ হয়। তো তোমাদের এই প্রতিশোধের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটায় ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।